নমস্কার, নিউজ এট 2 নিয়ে আজ লিমা রয়েছি আপনাদের সঙ্গে। TV9 বাংলা প্রথম থেকেই বলে আমরা মানুষের পাশে, আমরা বলি এবং আমরা তো মানুষের পাশে দাঁড়াই। হাওড়ার কথা, যেখানে এক মায়ের কোল খালি হয়ে গেল, এক তরুণের মৃত্যু হলো, কিন্তু কে দায় নেবে সেই নিয়ে সবকিছু চলছে, কথা চলছে, তর্ক চলছে, বিতর্ক চলছে, কিন্তু হুঁশ ফিরছে না। হাওড়ার এই ঘটনা ঘটার পর সল্ট লেকের ছবি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন প্রশাসনের কিছুতেই হুঁশ ফেরে না। একটি মেয়ের প্রাণ চলে গেল, তাতেও হুঁশ ফিরছে না। গত দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে, আর তার মধ্যে কারেন্টের তার খোলা অবস্থায় রয়েছে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। প্রশাসনের হুঁশ যে ফিরছে না হাওড়ার ঘটনার পরেও, সেটা একবার দেখুন। সল্ট লেকের বহু রাস্তায় একটার পর একটা রাস্তার ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, যেখানে বিপজ্জনকভাবে বেরিয়ে রয়েছে তার। বর্ষার জমা জলে পদে পদে বিপদ, জলে পা দিতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। পাছে যদি কিছু হয়ে যায়, পাছে যদি পর মুহূর্তে বাড়ি ফিরতে না পারে, ওখানেই কি সব শেষ? এইরকম সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে হাওড়ার এই ঘটনার পর। কিন্তু পুরসভা, বিদ্যুৎ দপ্তরের ভূমিকা, তাতে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। ওটা ইলেকট্রিকের তার আছে, টেপ মারা আছে, জলের জন্য এটা শর্ট সার্কিট হয়ে যেতে পারে। অবশ্যই ভয় তো আছে, যদি শর্ট হয়ে যায় মানুষ বিপদ হতে পারে। হ্যাঁ, মানুষ মরে যেতে পারে। হুঁশ কবে ফিরবে প্রশাসন? আর কটা প্রাণ গেলে নিজের হুঁশ ফেরাবে? আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টারের সঙ্গে। সুশোভন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। সুশোভন, আর কটা প্রাণ গেলে প্রশাসনের নজরদারি শুরু হবে? আর কবে এই সমস্ত যে ইলেকট্রিকের তারগুলো খোলা পড়ে রয়েছে, যেটা থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে, তা ব্যবস্থা কবে নেবে প্রশাসন? দেখো, এটাই সব থেকে বড় প্রশ্ন, কবে প্রশাসন ব্যবস্থা নেবে। আর সব কিছুর নেপথ্যে একটা কিন্তু বিষয় লুকিয়ে রয়েছে, যে নজরদারি। তার কারণ, যদি প্রত্যেকটা ঘটনাকে একসঙ্গে রেখে বলা হয়, তাহলে কিন্তু বলা হবে যে এখানে কিন্তু নজরদারির অভাব রয়েছে। তার কারণ, কোথাও দেখা যাচ্ছে যে কোথাও তার বেরিয়ে রয়েছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে সেখানে হয়তো জল দাঁড়ায় না, সেখানে যে জায়গাটা অর্থাৎ বন্ধ করে দিলে কাজ মিটে যায়, সেটা বন্ধ করা নেই। আবার কোথাও দেখা যাচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই, সেখানে জল দাঁড়াচ্ছে, কিন্তু জল হয়তো সেই তারের অবধি পৌঁছাতে পারছে না। যদি জল সেই অবধি পৌঁছায় তাহলে কিন্তু বড় বিপদ ঘটতে পারে। তাহলে সেই জায়গাটা আরও ঠিকঠাক করতে হবে, যাতে কোনোভাবে কারোর বিপদ না হয়। স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, প্রত্যেকটা বিষয়ে এক কথায় বলতে গেলে সবাই ভয় পাচ্ছেন। এই জায়গায় দাঁড়িয়ে মূলত কিভাবে ব্যবস্থা নেওয়া যায়, এবং তার থেকেও যেটা বড়, নজরদারি। তার কারণ, ব্যবস্থা এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নেওয়া হয়, কিন্তু এই সব কিছুর পরে যে নজরদারি, তার কারণ ব্যবস্থা নেওয়ার পর দেখা গেল যে সেই জায়গাটা আবার আগের জায়গায় ফিরে গেল। অর্থাৎ কোন একটি বোর্ড লাগানো হলো এবং দেখা গেল 2-4 দিন পরে সেই বোর্ডটা আবার খোলা জায়গায় চলে গেল। অর্থাৎ এই জায়গায় নজরদারির অভাব রয়েছে প্রত্যেকটা জায়গা। এই নজরদারিটার অভাব কিন্তু বারবার বোঝা যাচ্ছে। একদম সঠিক পয়েন্টটাই তুমি রেজ করেছো। অর্থাৎ শুধুমাত্র কাজ করলে হবে না, মেইনটেনেন্সের দরকার রয়েছে। শুধু কাজ হয়ে গেল, তারপরে ভাবলেন যে কাজ শেষ, প্রশাসন সেটা ভেবে যদি থাকে, তাহলে সেটা সব থেকে বড় ভুল। প্রতি বছর বর্ষা আসলে এক চেনা ছবি আমাদের বাংলাতে দেখতে হচ্ছে, মানে কোনটা রাস্তা, কোনটা নদী, কোনটা জলাশয়, কোনো বোঝার উপায় নেই। বিভিন্ন জায়গায় ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেমন বিধাননগরের ছবি দেখলেন, পাশাপাশি আমরা আরো জেলার ছবি দেখাতে চাইবো, এবং বিধাননগরের ছবিটা আর একবার দেখাতে চাই। আমি পিসিআর সেই ছবিটা প্লে করেছে, আপনারা দেখুন TV9 বাংলার পর্দায়। বিধাননগরের বিভিন্ন জায়গায় কিভাবে মৃত্যু দাঁড়িয়ে রয়েছে বলা যায়, এক কথায় যদি বলা যায় তাহলে মৃত্যু দাঁড়িয়ে রয়েছে। বুঝতে পারছেন এগুলোতে কতটা হাই ভোল্টেজ কারেন্ট ফ্লো করছে? সেগুলো এভাবে ওপেন, একেবারে মুখ খোলা অবস্থায় রয়েছে। এটা খোলা থাকলে তো ভয় লাগবে, কেন জল জমে গেলে তো শর্ট সার্কিটের ব্যাপার আছে, লোকজন তো মারা যাবেই। উচিত তো অবশ্যই না। এবার যদি কর্পোরেশন যদি বা মিউনিসিপ্যালিটি যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা আর কি করতে পারি? বলেও তো কোনো লাভ হয় না, সম্ভবই না। ওই জন্য তো হাত ধরে হাঁটা। যদি কিছু ধরে ফেলে তখন কি করব? এটা অবভিয়াসলি খুব রিস্কি একটা ব্যাপার, কিন্তু এটা শুধু এখানে শুধু জলটা মানে রাস্তায় বৃষ্টি হলে উঠছে না বলে এটা তাও ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় এরকম হয়েছে রাস্তায় জল উঠে যায়, সেটা কিন্তু খুব বেশি বিপজ্জনক।
যেটা হাওড়ায় শালকিয়ায় হয়েছে, যে মেয়েটি মারা গেল, সেটা পুনরাবৃত্তি যেন বিধাননগরে না হয়। ফিট সার্টিফিকেট দেখাবেন না, ফিট সার্টিফিকেট নেই বিধাননগরে। প্রত্যেকটা জায়গায় খোলা তার, বিদ্যুৎবাহী তার, ত্রিফলা স্তম্ভ। পৌরভবনের সামনে চলে যান, পৌরভবনের সামনে চলে যান না। যেখানে মেয়র বসেন দোতলা এসি ঘরে, তিনি তো নিচে নামেন না, নিচে গিয়ে দেখুন না। উনি বলছেন কেউ খুলে দিয়েছে মামার বাড়ি, বৈদ্যুতিক তার, যে কেউ হাত দেবে, আমি তো হাত দেবো না, মরে যাবো তো। এটা বিধাননগরে মৃত্যু ফাঁদ তৈরি করেছেন মেয়র, দায় কিন্তু তাকেই নিতে হবে। তার ওগুলো কেবিলের তার ঝুলছে। আমাদের যারা ইলেকট্রিকের কাজ করে কন্ট্রাক্টর, তাদের কাছ থেকে আমরা ফিট সার্টিফিকেট নিই। প্রতিটি কাউন্সিলর, কোথাও খোলা নেই। আপনি হয়তো কোথাও খুঁজে গিয়ে দেখবেন, আবার কেউ হয়তো খুলেও দেখিয়ে দিতে পারে, কারণ কম্পিটিশনের মার্কেট, কে কতটা এগোতে পারে। তা আমাদের কাছে সব ফিটনেস সার্টিফিকেট রাখা আছে। আমাদের কর্পোরেশনের যা যা করণীয় আমরা সেগুলো করেছি। সল্টলেকে যত্রতত্রভাবে ঝুলে রয়েছে বিদ্যুৎবাহী তার, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাই কমপ্লেক্সের সামনে। একটু দেখাই যে সৌন্দর্যায়নের ক্ষেত্রে ব্যবহৃত এই ত্রিফলা যে বাতিস্তম্ভ, সেই বাতিস্তম্ভের তারগুলো কিভাবে অরক্ষিত অবস্থায় রয়েছে, এবং তার যে ঢাকনা, অর্থাৎ ঢাকনাটি খোলা, এবং ফুটপাত জুড়ে এইভাবে কার্যত বিপজ্জনকবাহী বিদ্যুৎবাহী তার কিন্তু যত্রতত্রভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে কোনো সময়ে যে কোনো ধরনের বিপদ কিন্তু আসতে পারে। এবং এই বিষয়ে যখন আমরা বিধাননগর কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে এই ব্যাপারে কথা বলি, তিনি জানান যে ইলেকট্রিসিটি, এই যে লাইনগুলো রয়েছে, সমস্ত লাইনগুলো কিন্তু ফিট সার্টিফিকেট দেওয়ার পরেই কিন্তু এইভাবে রয়েছে। অর্থাৎ একটা স্মার্ট সিটির যে ফিট সার্টিফিকেট, অর্থাৎ ইলেকট্রিকের যে ফিট সার্টিফিকেট, তারই কিন্তু আমি নমুনা দেখাচ্ছি। এই সেই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ফিট সার্টিফিকেট দেওয়া এই বাতিস্তম্ভের অসুরক্ষিত অবস্থায় রয়েছে তারের যতুগৃহ। যে কোনো সময় ফুটপাত থেকে হাঁটা চলা পথচারীরা যখন তখন বিপদে পড়তে পারে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে রঞ্জিত, TV9 বাংলা। এটাই কি তবে আমাদের রাজ্যে উন্নয়নের ছবি? না না, এখানে শেষ নয়। শুধু কি কলকাতা, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই এক ছবি দেখা যাচ্ছে। মেদিনীপুর থেকে শুরু করে, বিধাননগর থেকে শুরু করে, হাওড়া থেকে পশ্চিম মেদিনীপুর, সর্বত্র দেখুন একবার। 4 জায়গার ছবি আমরা আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি, কিভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিপদ, বলা যায় মৃত্যু দাঁড়িয়ে রয়েছে। আমি আরো একবার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আমাদের রিপোর্টার সুশোভন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আচ্ছা সুশোভন, এই যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ছবিগুলো আমরা সামনে আনছি, তোমরা পৌঁছে যাচ্ছ স্পটে, তোমরা সেই ছবিগুলো দেখাচ্ছ যে সাধারণ মানুষের প্রতি পদে, রাস্তায় রাস্তায়, কোনায় কোনায় কিভাবে বিপদ দাঁড়িয়ে রয়েছে। এই বর্ষা চলে যাওয়ার পর কি প্রশাসন ভুলে যায় যে পরের বছর আবারও বর্ষা আসবে আর এই ছবিগুলো আবারও দেখতে হবে? এত উদাসীনতা কেন? দেখো, এটা উদাসীনতা একেবারেই বলা যায়। তার একটাই কারণ যে এই যে বর্ষাকাল, স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গা জলমগ্ন হয়, জল বাড়ে, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই সমস্ত জায়গায় যেখানে যেখানে বিপদ রয়েছে, সেখানে সেখানে যখন জল বাড়ে তখনই কিন্তু বিপদটা বাড়ে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। যারা বিশ্লেষণ করেন তারা দুটো বিষয়কে প্রাধান্য দেন। এক, তারা বলেন যে, যেটা আমি প্রথমে বললাম, যে বারবার নজরদারি, এবং অন্য দিক থেকে আর একটা বিষয়কে বারবার দেখা যায় যে বিভিন্ন যখন ঘটনা ঘটে, দেখা যায় যে বেশ কিছু অসাধু লোক তারা কিন্তু বিভিন্ন সময় বিদ্যুৎ সেখান থেকে নেয়, এবং তারপরে সেই তারগুলো কিন্তু অন্য জায়গায় পড়ে থাকে এবং সেখান থেকে বিপদ হয়। কিন্তু এর নেপথ্যে আবার আগের জায়গায় ফিরে আসতে হবে, অর্থাৎ সেই নজরদারি। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে বর্ষাকাল, সেই বর্ষাকালের আগে যারা স্থানীয় প্রশাসন যারা রয়েছেন বিভিন্ন জেলাতেও তুমি জানো যে তারা যদি নজরদারি দেন তাহলে কিন্তু অনেকটাই বিপদমুক্ত থাকা যায়। এবং তার পাশাপাশি তোমাকে যদি বলি যে একেবারে সাম্প্রতিক ঘটনা হাওড়ায়, এই হাওড়ায় কিন্তু 7টা থেকে 8টা, কালকে ঘটনা 8খানা ঘটনা ঘটে গেছে। অর্থাৎ এই জায়গায় কিন্তু নজরদারির অভাব কিন্তু। ঠিক, হাওড়ার এই ঘটনার পরও কেন হুঁশ ফিরছে না, এই প্রশ্ন আমরা তুলবই অবশ্যই। সুশোভন, তোমায় অনেক ধন্যবাদ।
সুশোভন আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন। তবে আমাদের রাজ্যের উন্নয়নের আরো ছবি আমরা আপনাদের সামনে রাখবো। আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলায় জেলায় কিভাবে জলের দুর্ভোগে জল যন্ত্রণার ছবিটা সামনে আসছে, মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় কেন পাচ্ছেন সেই ছবিটা একবার দেখুন। গন্তব্যে পৌঁছবেন কি করে, কারণ তার আগে তো রীতিমতো নদী পেরোতে হবে। আমরা আপনাদের বাঁকুড়ার ছবি দেখাচ্ছি, বীরভূমের ছবি দেখাচ্ছি, মেদিনীপুরের ঘাটাল যা প্রতি বছর সেই এক চিত্র ঘুরে ফিরে আসে, আরামবাগ, ডায়মন্ড হারবার, সর্বত্র একই অবস্থা। কোনটা রাস্তা কোনটা নদী বুঝতে পারবেন না। সবশেষে মালদার ছবিও রয়েছে। বৃষ্টিতে কোনো জায়গা বাকি নেই, বিমানবন্দরের হ্যাঙ্গার সেখানেও জল জমে রয়েছে। তবে হ্যাঁ, একটা দিক বলে রাখা প্রয়োজন, এক্ষেত্রে বিমান পরিষেবায় কিন্তু কোনো প্রভাব পড়েনি, কারণ বিমান পরিষেবা স্বাভাবিক, রানওয়েতে জল নেই বলে। রানওয়ে থেকে কিছুটা দূরেই থাকে হ্যাঙ্গার। আমরা জানি বিমানবন্দরে এই হ্যাঙ্গার যে জায়গাটা রয়েছে এইখানেই জল জমে রয়েছে। মেট্রোর কাজের জন্য যে কারণটা জানা যাচ্ছে, মেট্রোর কাজের জন্য বিমানবন্দরের নিকাশি ব্যবস্থার বেহাল দশা, এইটা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে। বিমানবন্দরের একাংশে জল জমলেও উড়ান পরিষেবার ক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব পড়েনি। বৃষ্টির জেরে জল বাড়ায় ভাঙলো অস্থায়ী সেতু। সাঁইথিয়ার কথা আপনাদেরকে আমরা বলছি, সাঁইথিয়ার ছবিটা আমরা আপনাদেরকে দেখাবো। সেখানে অস্থায়ী সেতু ভাঙার পরে সেখানকার স্থানীয় যারা মানুষজন রয়েছে তাদের চলাচলের ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা যাচ্ছে। ফেরিঘাটের কাছেই যে ব্রিজ, সেই ব্রিজ ছিল ময়ূরেশ্বর, রামপুরহাট, মুর্শিদাবাদের যোগাযোগের মাধ্যম, এখন কি অবস্থা? আমি একটু হিমাদ্রির সঙ্গে কথা বলতে চাইবো। সরাসরি আমাদের সঙ্গে হিমাদ্রি রয়েছে স্পট থেকে। এই সেতু ভাঙার ফলে সাধারণ মানুষের মধ্যে কতটা প্রভাব পড়লো হিমাদ্রি? হ্যাঁ দেখো, একেবারে এই সেতু ভেঙে যাওয়ার ফলে কিন্তু স্বাভাবিকভাবে অনেকটা প্রভাব পড়েছে। কারণ এই যে সেতু, ছবিটা আরও একবার দেখাবার চেষ্টা করব। এই সাঁইথিয়ার যে অস্থায়ী রাস্তা রয়েছে ফেরিঘাটের ওপর, সেই রাস্তা দিয়ে কিন্তু সাঁইথিয়া শহরের বেশিরভাগ মানুষ যাতায়াত করেন এবং তারা জানাচ্ছেন যে এই সেতু ভেঙে যাওয়ার ফলে কিন্তু চরম অস্বস্তিতে এবং সমস্যায় পড়তে হচ্ছে তাদের। কারণ এই রাস্তা দিয়ে ভেঙে গেছে এবং অপর আরও একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজও কিন্তু এই মুহূর্তে কাজ চলছে, সংস্কার হচ্ছে। সে কারণে সাঁইথিয়া শহরের মানুষ কিন্তু প্রায় শহরবন্দি হয়ে গেছে, এটা কার্যত বলা যেতে পারে। কথা বলার চেষ্টা করব এখানে যারা সাধারণ বাসিন্দা রয়েছে তাদের সাথে। বলছি, এই যে সেতু ভেঙে গেছে, কি অসুবিধা হচ্ছে এখন আপনাদের? অসুবিধা দেখুন, সাঁইথিয়া টোটাল শহরটাই তো গ্রাম সংলগ্ন, প্রচুর গ্রাম আছে, পরপর দুটো পঞ্চায়েত, একটা হরিশরা পঞ্চায়েত, একটা হচ্ছে আপনার দেরিয়াপুর পঞ্চায়েত, প্লাস এদিকে মহরেশ্বর 2 এর একটা অংশ, ওদিকে মোহাম্মদ বাজারের একটা অংশ, টোটাল সাঁইথিয়ার উপরে ডিপেন্ডেন্ট এবং চারিদিক থেকে সাঁইথিয়ার সাথে যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। বিশেষ করে ছোট ছোট যারা বাচ্চা স্কুল আসে, টিউশন পড়ে, বা আমাদের একমাত্র হাসপাতাল স্বাস্থ্যের দিক থেকে ধরুন সাঁইথিয়া স্টেট জেনারেল হসপিটাল যেটা রয়েছে, যোগাযোগের দিক থেকে ভীষণভাবে অসুবিধা। নতুন ব্রিজেও এখন কাজ চলছে, তবে কাল নাকি আশ্বাস দেওয়া হয়েছে আগামীকাল সকাল থেকে নাকি একটু যাতায়াতের সুযোগ ওরা করে দেবে, সাইকেল, মোটরসাইকেল ইত্যাদি, কিন্তু এখন খুব সমস্যা আর কি। হ্যাঁ, প্রশাসনের পক্ষ থেকে তো বারবার আশ্বাস দেওয়া হয়, কাজ কিছু হয়? দেখা যাক, বলেছে তো কালকে হবে মনে হচ্ছে। এখন সবটাই ধরুন আশা ভরসা ছাড়া তো আর কিছু করার নেই এই মুহূর্তে আর কি। হ্যাঁ, অর্থাৎ বুঝতেই পারছো যে কতটা সমস্যার মধ্যে রয়েছে সাধারণ বাসিন্দারা। তারা বলছেন যে এই সাঁইথিয়া শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে গেলে কিন্তু এই সেতু দিয়েই যাতায়াত করতে হয় এবং সেই সেতু বন্ধ হয়ে যাওয়াতে যেমন স্কুল কলেজ শেষ সম্বলটুকু যদি চলে যায় তাহলে কি অবস্থা হয় সে মানুষগুলোর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে হিমাদ্রি, সরাসরি স্পট থেকে সেই ছবিটা তুলে ধরলো। এবার বাঁকুড়ার দিকে নজর রাখি, কারণ বাঁকুড়ার কতুলপুরে সেখানে দুপাশের যে সংযোগকারী রাস্তা ছিল তা ইতিমধ্যেই ভেঙে গেছে। আর এবার ভারী বর্ষার কারণে কিন্তু দুপারের 3 ফসলি জমি প্রতিদিন একটু একটু করে খাল এগিয়ে আসায় বিঘের পর বিঘের জমি হারানোর যন্ত্রণা নিয়ে দিন কাটছে বাঁকুড়ার কতুলপুর ব্লকের ডিঙ্গাল খাল পাড়ের বাসিন্দাদের। ডিঙ্গাল খালের পার বাঁধানোর পাশাপাশি হারানো ফসলের ক্ষতিপূরণ না মিললে বছরভর অনাহারে কাটানোর আশঙ্কা এখন তারা করে বেড়াচ্ছে খালপাড়ের গ্রামের মানুষকে। ক্ষয়ক্ষতি তো অনেকটাই হয়েছে। এইখানটা আজকে নয়, আজকে দীর্ঘ অনেক দিন যাবত এইখানটা এইভাবে ভেঙে যাচ্ছে। প্রশাসন থেকে বা কোনো রকম আমরা কোনো সুবিধা পাচ্ছি না। এই দেখুন ধানগুলো কিভাবে ভেঙেছে, দেখুন
আমরা কি খেয়ে বাঁচবো? এগুলো এই যে অবস্থাগুলো কি দেখুন অবস্থা। যে সমস্ত বিস্তীর্ণ এলাকা খুব কম সময়ের বৃষ্টিতে বিশালভাবে জলমগ্ন হয়ে গেছে, আমি ওই এলাকার চাষিদের কাছে আমি একটা অনুরোধ করব, যাদের যাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, ফসল জলের তলায় চলে গেছে, সেই সমস্ত চাষিরা যেন এসে এখানে সংশ্লিষ্ট কৃষি দপ্তরে যোগাযোগ করেন। নিঃসন্দেহে আমিও কৃষি আধিকারিককে বলেছি, বিডিও সাহেবকে বললাম, যাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা যাতে ক্ষতিপূরণ পায় তার সুব্যবস্থা করা হবে। ওই যে পাগলার যে বীজটা ওটা স্যাংশন হয়েছে, তড়িঘড়ি কাজ করার জন্য অনুরোধ করছি। এবার আপনাদেরকে পানিহাটির ছবি দেখাবো, কারণ সেখানে দীর্ঘ বছর ধরে এক সমস্যা, কোনো সমাধান নেই। ওই জলযন্ত্রণা। রামকৃষ্ণপল্লী, সুভাষপল্লী, মহেন্দ্রনগর সহ একাধিক এলাকা জলের তলায়, আর প্রতি বছর এই এক চেনা ছবি স্থানীয়রা ক্ষোভ উগরে দিচ্ছেন। পানিহাটির পর এবার আপনাদের কাটোয়ার ছবিটা দেখাবো, কারণ সেখানেও বছরভর ওই এক পরিস্থিতি পানিহাটির মতোই। জলস্তর ক্রমশ বাড়ছে এবং একটা গোটা ব্রিজ জলের তলায় চলে গেছে জলস্তর বাড়ার কারণে। দুর্ভোগের শিকার কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ। সমস্যায় কাটোয়া করুই রোডের একাধিক গ্রামের মানুষ। বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজকে ভ্যানে চড়ে এক বুক জল পেরিয়ে ঝুঁকি নিয়ে পারাপার চলছে। দেখুন সেই ছবি, কিভাবে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। আর এবার আপনাদেরকে হাওড়ার ছবিটা দেখাতে চাইবো, কারণ এই বৃষ্টির ফলে, এই টানা দুদিনের বৃষ্টির ফলে কানা দামোদরে জলস্তর বাড়ছে। রাস্তা বলে আর কিছু বোঝা যাচ্ছে না, কারণ সেটাও জলে ডুবে গেছে, যার জেরে জগৎপুল্লুর 1 নম্বর এবং পাতিহাল গ্রাম পঞ্চায়েতের যাতায়াতের যে একমাত্র রাস্তা, সেটা ডুবে যাওয়ার কারণে সমস্যা তৈরি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, রাস্তা উঁচু করে তৈরি করার কথা বললেও স্থানীয় প্রশাসন কান দেয়নি। দ্রুত রাস্তা উঁচু করার দাবি আবারও তুলছেন স্থানীয়রা। এখানে কোনো কাজ করছে না, মানে ওরা খালি কোনো রকমের টাকাটা নিয়ে চলে যাব, যার জন্য এখন আমাদের গ্রামের লোক কেউ যেতে পারছে না। আর এখানে ট্রেন ধরার জন্যে স্কুলের বাচ্চারা, হসপিটালের মেন রোড, জগদল হসপিটাল যাবার এটা মেন রোড, এটা মেন রোড, হাসপাতালে যাবার, ওখানে স্কুল কলেজ মেন রোড। ও গ্রাম থেকে জগযন্ত্রের 200-250 লোক ট্রেন ধরবার জন্য এইখান দিয়ে যাওয়া আসা করে। এই রাস্তাটাই হচ্ছে মেন রাস্তা। কেউ ভ্যাক্সের কাজ করে, কেউ কারখানায় কাজ করে, তারা প্রতিদিন এই কাজে যেতে পারছে না, মানে তাদের কত সমস্যা হচ্ছে, তারা করতে যেতে পারছে না। তারপরে সব থেকে বড় সমস্যা, স্কুলে বাচ্চারা যেতে পারছে না, আমরা স্কুলে পাঠাতে পারছি না, এইভাবে কি করে সম্ভব? এবার গোঘাটের ছবিটা দেখাবো, কারণ সেখানে জলের কারণে কৃষি জমি বোঝা যাচ্ছে না। কৃষি জমি এখন জলের তলায়। সদ্য চারা রোপণ করা হয়েছিল, চিন্তায় রয়েছেন চাষিরা। শুনিয়া ছুতুরিয়া রাস্তার উপর দিয়ে জল বইছে, জল ঢুকেছে গ্রামেও। বিস্তীর্ণ যে কৃষি জমি তা জলের তলায়। এই ছবিটা থেকে বুঝতে পারবেন না যে কৃষি জমি কোথায় রয়েছে। সদ্য রোপণ করা ধানের চারা পচে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গভীর নিম্নচাপের বৃষ্টিতে বিপদ বাড়ছে বাংলায়, কারণ জল ছাড়া হচ্ছে। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, সে কারণে জল ছাড়ার পরিমাণ ইতিমধ্যেই ডিভিসি বাড়িয়ে দিয়েছে। 48,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। 70,000 কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর জলাধার। ডুবতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের নিচু এলাকা। উদ্বেগ রাখছে গালুডি, মাসানজোড় জলাধারও। 5,000 কিউসেক হারে জল ছাড়ছে তিলপাড়া জলাধার। ময়ূরাক্ষী নদী লাগোয়া বহু তল্লাট, ডোবার আশঙ্কা রয়েছে। সিকিম, ভুটানের জলে উদ্বেগ উত্তরবঙ্গে। আমরা দুটো ছবি আপনাদের একই সঙ্গে দেখাচ্ছি। একদিকে ডিভিসির জল ছাড়া হয়েছে, আর একদিকে তিলপাড়া থেকে জল ছাড়া হয়েছে। টানা বৃষ্টিতে বীরভূমের ময়ূরাক্ষী নদীতে জল বাড়ছে এবং এই জলস্তর বাড়ার ফলেই নদীর উপর সিউড়ির তিলপাড়া ব্যারেজ থেকে 5,000 কিউসেক জল ছাড়া হলো। তবে জেলা প্রশাসন সূত্রে খবর, এতে ভয়ের কিছু নেই। যদিও ময়ূরাক্ষী নদীর জলস্তরের উপর নজর রাখা হয়েছে, এতে একাধিক রাস্তা জলমগ্ন হওয়ার আশঙ্কা। এই মুহূর্তে আমরা দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। জলস্তর বাড়ার ফলে একদিকে ডিভিসি, অন্যদিকে তিলপাড়া থেকে প্রায় 5,000 কিউসেক জল ছাড়া হয়েছে এবং বাঁদিকে ডিভিসির ছবি দেখাচ্ছি এবং ডান দিকে
তিলপাড়ার ছবি। আমি জয়ন্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কানেক্ট করতে পেরেছি এবং সেখানে কি পরিস্থিতি এই মুহূর্তে জল ছাড়ার পর জয়ন্তর কাছ থেকে জানবো। দেখো, আমাদের রাজ্যে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, অর্থাৎ দক্ষিণবঙ্গের দুর্গাপুর আসানসোলে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়ার ফলে মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে যেভাবে জল ছাড়া হচ্ছে, সেই জল দুর্গাপুরে এসে পৌঁছালে রাজ্য সেচ দপ্তর দফায় দফায় জল ছাড়ার পরিমাণ এখান থেকে বাড়াচ্ছে। এই মুহূর্তে প্রায় 70,000 কিউসেক, 69,825 কিউসেক করে জল ছাড়া হচ্ছে। এই জল যখন হুগলি, হাওড়া এবং পূর্ব বর্ধমানের দামোদর তীরবর্তী এলাকায় যাচ্ছে, সেখানে প্লাবনের আশঙ্কা দেখা দিচ্ছে। একই সঙ্গে যেটা সেচ দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই জল যখন আরও যে জল ঝাড়খণ্ড থেকে ছাড়া হচ্ছে, সেই জল যখন দুর্গাপুরে এসে পৌঁছাবে, জল ছাড়ার পরিমাণ আরও বাড়ানো হবে। সেক্ষেত্রে আরও বেশি জল ছাড়া হলে প্লাবনের সংখ্যা কিন্তু আরও বেশি দেখা যাচ্ছে হাওড়া এবং হুগলির বিস্তীর্ণ এলাকায়। বেশ, নজর রাখো। অনেক ধন্যবাদ জয়ন্ত তোমায়। এভাবেই আমাদের প্রতিনিধিরা একেবারে স্পট থেকে আপনাদেরকে বড় খবরের আপডেট দিচ্ছে। আপাতত ব্রেক নিয়ে ফিরছি নিউজ@2-তে।